অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দেন বাইডেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 11টায় জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর ইউনুস আগের সরকারের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে। এ সময় শিক্ষার্থীদের পূর্ণ সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনুস। সংক্ষিপ্ত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা হয়। ট্রুডোকে দ্য আর্ট অফ ট্রায়াম্প নামে একটি শিল্প বই উপহার দেন ডক্টর ইউনুস, যেখানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আঁকা গ্রাফিতি রয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন। এর আগে জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনায় যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুসের সারাদিনের কর্মসূচি নিয়ে ব্রিফ করছেন প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি চলে যাব সেখানে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এস এম সোলাইমান। বিস্তারিত জানাতে এবার যোগ দিচ্ছেন তিনি। সোলাইমান, আজকে ডক্টর ইউনুসের কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। এর আগে তো বিশ্ব নেতাদের সাথে তার বৈঠক হয়েছে দ্বিপাক্ষিক, আজকে কি কি কাজ কর্মসূচি রয়েছে? আজকে বুধবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বাহরাইনের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে তার বৈঠক রয়েছে। কিছু অনির্ধারিত বৈঠকও রয়েছে। আপনি যেমনটা বলেছেন যে জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর আসলে অনেক রাষ্ট্র এবং সরকার প্রধানরা বাংলাদেশ স্থায়ী মিশনের সাথে যোগাযোগ করেছে যে তারা নিজেও ডক্টর ইউনুসের সাথে বৈঠক করে শুভেচ্ছা জানাতে চান, নতুন বাংলাদেশ গড়ার জন্য সহায়তা করতে চান। আসলে অনেকে আগ্রহী একটা উন্নয়নশীল দেশের সরকার প্রধানকে এভাবে সবাই আগ্রহ করে অনেক অনির্ধারিত বৈঠকে তিনি অংশগ্রহণ করতে হয়েছে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজ মঙ্গলবার সারাদিনের বিষয়ে যে প্রেস ব্রিফিং হয়েছে, কিছুক্ষণ আগে এই প্রেস ব্রিফিং করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবং তিনি যেমনটা জানিয়েছেন যে আমরা যেমনটা ছবিতে দেখেছি খুব আবেগে জড়িয়ে ধরেছেন জো বাইডেন এবং আন্তরিকপূর্ণ কথা হয়েছে, সেটা আরও ভিতর থেকে জানা গেছে যে যেমনভাবে জড়িয়ে ধরা হয়েছে তেমনভাবে খুব আন্তরিকতার সাথে সৌহার্দ্যপূর্ণ বন্ধুর সাথে বন্ধু ওয়ান টু ওয়ান দুজনের সাথে অনেক কথা হয়েছে এবং অনেক সার্বিক বিষয়ে দুজনের মধ্যে বিস্তারিত কথা হয়েছে এবং বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠনে এবং সফল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যত রকমের সহায়তা লাগে, যত রকমের আর্থিক, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু, গণতন্ত্র বা ছাত্র সমাজ গঠন থেকে শুরু করে যত শিক্ষা ব্যবস্থায় সকল দিকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে, বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। এবং হোয়াইট হাউস থেকে যে ব্রিফিং দেওয়া হয়েছে সেই প্রেস ব্রিফিংয়ে একই বিষয়টি উঠে এসেছে এবং উঠে এসেছে এখানকার মূলধারার মিডিয়াগুলোতে যে মার্কিন প্রেসিডেন্টের যে অঙ্গীকার ব্যক্ত করেছেন জো বাইডেনের কাছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী এস এম সোলাইমান। কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য নতুন করে প্রায় 20 কোটি মার্কিন ডলার অনুদান দেবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনায় এই ঘোষণা দেন দেশটির মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। দেশটির ডিপার্টমেন্ট অফ স্টেটের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে মার্কিন 3টি সংস্থার মাধ্যমে এই অনুদান হস্তান্তর হবে। এই সহায়তা সহিংসতা এবং নিপীড়ন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন রক্ষা করবে। এছাড়া তাদের শিক্ষা ও দক্ষতা বাড়ানোর সুযোগ করে দেবে। পাশাপাশি তাদের দ্রুত দেশে ফেরার জন্যও অনুপ্রেরণা যোগাবে। 2017 সাল থেকে এ পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য 210 কোটি মার্কিন ডলারের আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এতে মেজর যেটা ছিল
ছিল এই ডিসকাশনে যে সবাই বাংলাদেশকে প্রশংসা করেছেন, বাংলাদেশ যেভাবে রোহিঙ্গা ক্রাইসিসটাকে হ্যান্ডলিং করছে এবং তারা তাদের বাংলাদেশকে কন্টিনিউয়াসলি যে সাপোর্ট দিবেন সেটা আবার রিইটারেট করেছে এইটা। এবং তারা স্যার বলেছেন, স্যার বিশেষ করে রোহিঙ্গা যারা ইউ ক্যাম্পে বড় হচ্ছে তাদের ভবিষ্যৎটা কিভাবে আরো বেটার করা যায় সেই বিষয়ে আলাপ করেছেন। গাজা যুদ্ধে ইসরায়েল ও ফিলিস্তিনবাসী দুর্ভোগের প্রসঙ্গ টেনে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত কূটনৈতিক সমাধানের সুযোগ দেখছেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণে এসব কথা বলেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শেষ ভাষণ। এতে নিজের 5 দশকের রাজনৈতিক জীবন ও বৈশ্বিক নানা ইস্যুতে কথা বলেন তিনি। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার প্রশ্নে জানান, ক্ষমতার চেয়ে দেশ ও জনগণ বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান, তবে এখনো আমি দেশের জন্য অনেক কিছু করতে চাই। আমি আমার কাজকে যতটা ভালোবাসি তার চেয়ে বেশি দেশকে ভালোবাসি। 50 বছরের রাজনৈতিক জীবন শেষ করতে যাচ্ছি। এখন নতুন প্রজন্মের নেতৃত্ব প্রয়োজন, যারা আমার দেশকে সামনের দিকে নিয়ে যাবে। এ সময় বিশ্ব নেতাদের সামনে গাজা যুদ্ধসহ মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ইউক্রেন রাশিয়া সংঘাতের পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। গাজা যুদ্ধে ইসরায়েল ও ফিলিস্তিনবাসীর দুর্ভোগের প্রসঙ্গ টেনে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানান বাইডেন। আমরা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে কাজ করছি। আমি গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি একটি খসড়া চুক্তি তৈরি করেছি, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়েছে। এখন ইসরায়েল ও হামাসের শর্ত পূরণের সময় এসেছে। তাছাড়া ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত কূটনৈতিক উপায়ে সমাধানের সুযোগ রয়েছে। ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে জো বাইডেন বলেন, এই যুদ্ধে রুশ প্রেসিডেন্ট পুতিন ব্যর্থ হয়েছেন। বিশ্ববাসী এখন কিয়েভকে সমর্থন দেবে না মস্কোর আগ্রাসনের পক্ষে থাকবে, সেই সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো অন্যান্য প্রসঙ্গ। নরসিংদীতে শিক্ষার্থী হত্যার দায়ে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। ভোরে র্যাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 1986 সালে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নরসিংদী 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 2008 সালে নবম ও 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরে 2 নেতার আত্মপ্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থীদের মধ্যে। অনেকেই বলছেন মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান পরিষ্কার করেই শিবিরের রাজনীতিতে আসা উচিত। কেউ কেউ আবার সাধুবাদ জানিয়েছেন। এদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ডাকসু কার্যকর করার দাবি জানিয়েছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাধারণ সম্পাদকের পরিচয় প্রকাশের পর ক্যাম্পাসে 3 বন্ধুর 2 রকম মত। অবশ্য 3 জনই চান ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলুক। আত্মপ্রকাশে আসছে এটা অবশ্য ভালো, কারণ তারা রাজনীতি করবে, তারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে। যেহেতু এটা শিক্ষার্থীদের সংগঠন কাজ করবে, এটা প্রকাশ্যেই আমার কাছে ভালো মনে হয়। ছাত্র শিবির যদি তার 71-এর অবস্থান স্পষ্ট না করে, 71 নিয়ে তাদের বক্তব্য স্পষ্ট না করে, তাহলে আমি মনে করি তাদের রাজনীতি অনেকটা প্রশ্নবিদ্ধ থাকে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফার অন্যতম ডাকসু কার্যকর করে দলীয় রাজনীতি বন্ধের দাবি কারো কারো। আমরা দলীয় রাজনীতি চাই না, আমরা চাই ডাকসুর রাজনীতি। আমরা যদি দেখি যে 2024 সালে এসেও যদি তারা সেই 2002 সাল 1990 সালের রাজনীতি করতে চায়, সাধারণ শিক্ষার্থীরা ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। এমন সময় ক্যাম্পাসে শিবিরের প্রকাশ্যে আসা নিয়েও কথা বলেছেন শিক্ষার্থীরা।
যেদিন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো ঠিক সেই দিনই কেন শিবির তাদের সামনে আসলো, এটা খুবই কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সদ্য বিদায়ী সভাপতির দাবি ফ্যাসিবাদ হটানোই মূল লক্ষ্য ছিল, তাই সাধারণ শিক্ষার্থীর ব্যানারেই ছিল শিবিরের কর্মীরা। তবে তাদেরকে কেউই চিনত না, এমন ধারণা ভুল বলে দাবি তার। এই আন্দোলনের শুরু থেকে কিন্তু এরকমই একটা ব্যাপার ছিল যে যারা সকল রাজনৈতিক দল, যে কোনো মতের মানুষ এই আন্দোলন সম্পৃক্ত হতে পারে। একটা কঠিন পরিস্থিতি ছিল বিশ্ববিদ্যালয়ে, মত প্রকাশের স্বাধীনতা ছিল না কারোই, এবং অসংখ্য শিক্ষার্থীকে শিবির নামে নির্যাতন করা হতো। দলীয় রাজনীতি নিষিদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির সাথে শিবির নেতাদের আত্মপ্রকাশ সাংঘর্ষিক কিনা তা নিয়েও কথা বলেন তিনি। ওই দফাটা মূলত ক্যাম্পাসে বলতে ওইটা হলগুলোতে যে টর্চারের রাজনীতি, এটাকে মিন করা হয়েছিল মনে হয়, কারণ যেহেতু হলে নির্যাতনটা হতো মূলত। রাজনীতি যেহেতু সাংবিধানিক অধিকার, কিন্তু এটা তো আমরা আসলে কেড়ে নিতে পারি না, যে কারো রাজনীতি করার অধিকার আছে। ছাত্র রাজনীতির আমূল সংস্কারই লক্ষ্য বলে জানান শিবির নেতারা। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2018 থেকে 6 বছরের সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় 307টি মামলায় চার্জশিট হয়েছে 179টির, বিচার সম্পন্ন হয়েছে 7টির। এছাড়া 14টি মামলায় খালাস পান আসামিরা। নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনে শতভাগ নিরাপত্তা চেয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। সেপ্টেম্বরের 5 তারিখের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের বাড়িঘরে অন্তত 2000 হামলার ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছে 70টি মন্দির, ক্ষতিগ্রস্ত অন্তত 700 পরিবার, দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। খুলনার দাকপের 3 মন্দিরে দুর্গাপূজা করতে 5 লাখ টাকা চাঁদা দিতে হবে, এমন বেনামি চিঠি পাওয়ার অভিযোগ জানানো হয়েছে পুলিশে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে 2018 থেকে 2024 সাল পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সারা দেশে 360টি মামলা হয়েছে। চার্জশিট হয়েছে 179টির। চূড়ান্ত প্রতিবেদনে 79টিতে কোনো প্রমাণ মেলেনি। এছাড়া 49টি মামলার এখনও তদন্ত চলছে। 60টি মামলার বিচার সম্পন্ন হয়েছে এবং 14টিতে খালাস পান আসামিরা। সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ার কারণেই বারবার হামলা, বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। 2010টি ঘটনা, তাতে 1705টি পরিবার সেখানে আক্রান্ত হয়েছে। হত্যা, যেটা আমি বলেছি, নারী নির্যাতন, এগুলি সবগুলি রয়েছে। উপাসনালয়ে আমরা 69টি উপাসনালয়ে হামলার বিবরণ আমরা তুলে ধরেছি। খুলনা দাকপে বলছে যে প্রতিমা তোমরা পুজো করতে গেলে 5 লক্ষ টাকা করে চাঁদা দিতে হবে। নির্বিঘ্নে পূজা আয়োজনে আশ্বস্ত করে পুলিশ বলছে নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নতুন হামলাগুলোরও তদন্ত শুরু হয়েছে। কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করে, সেই জন্য কিন্তু পুলিশ তৎপর রয়েছে। পুলিশ যদি এই ধরনের পরিস্থিতি কেউ সৃষ্টি করতে চায়, সেটা কিন্তু পুলিশ সাথে সাথে সেটি কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তো যে কোনো ধরনের অভিযোগ যখন আমরা পাই, আমরা কিন্তু সাথে সাথে সেটির ব্যবস্থা গ্রহণ করে থাকি। সারা দেশে পূজা মণ্ডপে কোনো হামলার সংখ্যা দেখা দিলে জরুরি সেবা নম্বরে কল করলে মিলবে পুলিশের সহায়তা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সড়কে প্রতি বর্গ কিলোমিটারে অন্তত 2000 ব্যাটারি চালিত রিকশা। ঢাকায় গত 1.5 মাসে 4 লাখ বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে 6 লাখের বেশি। ব্যাটারি রিকশার দৌরাত্মে বাড়ছে দুর্ঘটনা, ঘটছে বিদ্যুৎ চুরি। আর এর জন্য ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তার পাশাপাশি বিআরটিএ সহ সংশ্লিষ্ট সব পক্ষের দায় দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা। সেপ্টেম্বরের শুরুতে প্রাইভেট কারের সঙ্গে ব্যাটারি চালিত রিকশার এই সংঘর্ষ মিরপুরের কালশীতে। এমন দুর্ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে রাজধানীর কোথাও না কোথাও। আওয়ামী লীগ সরকারের আমলে এসব রিকশা চলাচলের অনুমতি মিললেও গতিবিধি ছিল মূলত অলিগলিতে। এখন দাপিয়ে বেড়াচ্ছে প্রধান সড়কগুলোতেও। বুয়েটের তথ্য বলছে, আগস্ট থেকে 1.5 মাসে ঢাকায় সংখ্যা বেড়েছে অন্তত 4 লাখ। পুলিশের নিষ্ক্রিয়তায় এসব বাহন প্রধান সড়কে চলাচল করছে। দায় রয়েছে বিআরটিএ, নগর কর্তৃপক্ষ সহ সব পক্ষেরই। বুয়েটের গবেষণা বলছে, ঢাকায় 18 ধরনের যানবাহনের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাটারি চালিত রিকশা। বিআরটি অনেক সময় এই ঘোরা যুক্তি সামনে নিয়ে আসে যে তারা রেগুলেটরি বডি, তারা এই ধরনের যানবাহনের অনুমোদন দেয়নি, তাই তারা নিয়ন্ত্রণও করছেন না। আমি মনে করি এটা বলার সুযোগ নাই।
অনুমোদনের বাইরে যানবাহনগুলি যে তৈরি হচ্ছে, অ্যাসেম্বল হচ্ছে বা সড়কে নেমে আসছে, এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু তাদের। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরপরই ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি উঠলেও শেষ পর্যন্ত সুরাহা হয়নি। সম্প্রতি অবৈধ এসব রিকশা নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে ডিএমপি। রাস্তার বিষয়টা শুধুমাত্র পুলিশের একার তো বিষয় না, এখানে আরও অনেকগুলো সংস্থা জড়িত আছে। আমাদের সিটি কর্পোরেশন রয়েছে, বিআরটিএ রয়েছে, সড়ক বিভাগ রয়েছে। আমরা অবশ্যই যে কোনো বিষয়ে আমরা তাদের সাথে সমন্বয় করে থাকি। ব্যাটারি চালিত রিকশা অবৈধভাবে চার্জ দিতে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎ। এবার এর বিরুদ্ধে অভিযানে নেমেছে ডেসকো। তথ্যগুলো আমরাও নিয়েছি বা আমাদের কাছেও আছে এবং আমাদের জরুরি অভিযান চলছে। আমাদের এই অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, পাশাপাশি ইজি বাইকের ক্ষেত্রে যারা আপনি যেটি বললেন যে হুকিং করছে, এদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। ইলেকট্রিক মোটরযান নীতিমালা বাস্তবায়ন ও ব্যাটারি চালিত রিকশার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপই নেই বিআরটিএর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ গনি। মোস্তাফিজ, ঢাকা শহরে আমরা যেমনটি দেখলাম যে প্রায় 6 লক্ষ ব্যাটারি চালিত রিকশা প্রতিদিন চলছে, তো রাজশাহীর পরিস্থিতি কেমন? এছাড়াও আরেকটি অভিযোগ পাওয়া যাচ্ছে যে অতিরিক্ত বিদ্যুৎ খরচের ক্ষেত্রে এই ব্যাটারি চালিত রিকশা বেশ একটা নেতিবাচক প্রভাব ফেলছে। রাজশাহীর পরিস্থিতি কেমন? রাজশাহীতে 10,000 ব্যাটারি চালিত অটোরিকশা এবং 6,000 অটোরিকশা চলাচল করে, সেগুলো নিবন্ধিত। তবে আমরা এই নিবন্ধিত রিকশার বাইরেও আরও অনেকগুলো রিকশাকে দেখেছি চলাচল করতে। বিশেষ করে প্রেক্ষাপট যখন বদলালো রাজনৈতিক প্রেক্ষাপট, তারপরে আমরা দেখেছি অনিবন্ধিত অটোরিকশা এবং সিটির বাইরে থেকে অনেক অটোরিকশায় রাজশাহী শহরের ভিতরে চলাচল করতে দেখেছি। এবং এই কারণে তখন ট্রাফিক পুলিশেরও উপস্থিতি কিছুটা কম ছিল, সড়কে তৎপরতা কম ছিল। সেই সুযোগটা কাজে লাগিয়েছে এই অটোরিকশা চালকেরা এবং বিভিন্ন জায়গায় আমরা ছোট ছোট কিছু দুর্ঘটনার খবরও আমরা জানতে পেরেছি। এর বাইরে হচ্ছে সিটি কর্পোরেশনের একটা নিয়ম আছে, এখানে লাল এবং সবুজ 2 রঙে হচ্ছে অটোরিকশা চলাচল করতে পারে এবং লাল রঙের অটোরিকশাগুলো দিনের প্রথম ভাগে যদি চলাচল করে, দিনের দ্বিতীয় ভাগে চলাচল করে সবুজ অটোরিকশাগুলো। কিন্তু এই প্রেক্ষাপটটা যখন একটু ট্রাফিক পুলিশের অনুপস্থিতি ছিল, সে সময় তারা কেউ এই জিনিসটি মানত না এবং এই প্রবণতা এখনও থেকে গেছে কিছুটা। তবে গতকালকের পরিস্থিতির তুলনায় যদি আজকের কথা তুলনা করি, সেই ক্ষেত্রে আমরা কিছুটা সরব উপস্থিতি দেখেছি ট্রাফিক পুলিশ সদস্যদের ক্ষেত্রে। এবং একটা বিষয় আমরা জানতে পেরেছি কি ট্রাফিক পুলিশদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আইন অমান্য করলে, আইন ভাঙলে তাদেরকে মামলা দেওয়ার ব্যাপারে। যদিও এখনও ট্রাফিক পুলিশরা বলছে তারা কিছুটা নমনীয় থেকে সতর্ক করে চেষ্টা করে যাচ্ছে যাতে শৃঙ্খলা ফেরানো যায়। যারা নিয়ম মানছে না তাদেরকে তারা সতর্ক করে দিচ্ছেন কি এর পরবর্তীতে তাদেরকে মামলা করা হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু অটোরিকশাকে 2 বা 3 ঘন্টার জন্য চলাচলের অনুমতি না দেওয়া, আটকে রাখা, সেই মাধ্যমে তাদেরকে হচ্ছে আসলে সতর্ক করা হচ্ছে যাতে এই আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়। এবং ট্রাফিক পুলিশ বলছে কি এর মাঝখানে বেশ কিছুদিন তারা বিভিন্ন কারণে আসলে কঠোর অবস্থানে নিতে পারেনি। তবে তারা আশা করছেন আগামী এই সপ্তাহের ভিতরেই তারা পরিস্থিতি অনেকখানি স্বাভাবিক করে ফেলবে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হবে। এই ছিল রাজশাহী থেকে। ব্যাটারি চালিত রিকশার দৌরাত্মের বিষয়ে রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজ গনি। এ বিষয়ে আরও আলোচনা করতে এবার বুয়েট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ। জনাব সাইফুন নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে হঠাৎ করে 4 লাখ ব্যাটারি রিকশা ঢাকা শহরে বেড়েছে, এটি কেন আর কিভাবে বাড়লো? আপনাদের গবেষণা আর কি বলছে? ধন্যবাদ। আসলে যেই জায়গাতে সড়কের শৃঙ্খলা, সড়ক নিরাপত্তার জন্য আমরা আলোচনা করছিলাম যে রিকশাকেই আমার মূল সড়ক থেকে সরাতে হবে ধাপে ধাপে, সেই জায়গাতে কিন্তু মানে আমরা প্রথম অল্প কিছু সংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলতে দেখেছি এক সময় গোপনে অলিতে গলিতে, কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে এটা এমন পরিমাণে বেড়ে গিয়েছে, প্রায় কয়েক লক্ষ রিকশা কিন্তু আমার ঢাকা শহরে যুক্ত হয়ে গিয়েছে এবং পুরো বাংলাদেশের অবস্থা তো আরো ভয়াবহ। এবং শুধু তাই না, আমার কাছে মনে হয় অনেকটা ওই যে টেইলারের দোকানে গিয়ে যার যেমন খুশি, যেমন আমরা জামা সেলাই করি, জামা তৈরি করি, ঠিক সেরকম মনে হচ্ছে যেন একটা কারখানায় গিয়ে তার যে যার যেমন খুশি হচ্ছে ব্যাটারি চালিত রিক্সাগুলো তৈরি করছে। আমরা কিন্তু বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙের কিন্তু আমরা এই রিক্সাগুলো সম্প্রতি আমরা সড়কে দেখছি। এখন এই এত সংখ্যক যে বেড়ে গেল, এই যে মানে কিছুটা যখন ট্রাফিক পুলিশ আপনার রাস্তায় ছিল না, এই সুযোগটা কিন্তু তারা কাজে লাগিয়েছে। এখন সমস্যা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সার সমস্যাটা, মানে এটা থাকলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে প্রথমেই হচ্ছে
সড়কের বিশৃঙ্খলা তৈরি করে। কারণ কি একই সড়কে আমার ঢাকার সড়কে এমনিতেই কিন্তু আমাদের গতি নাই, তারপর হচ্ছে যে এখানে একই সড়কে আমাদের মানে হেটেরোজেনাস ট্রাফিক অর্থাৎ বিভিন্ন ধরনের ট্রাফিক চলাচল করে। সেই জায়গাতে আপনার যখন এই যে ব্যাটারি চালিত রিক্সা, তারপর হচ্ছে প্যাডেল রিক্সা, এরা যখন চলে আসবে, প্রথমে দেখবেন আপনি মানে একটা বিশৃঙ্খলা তৈরি করে। কেন আপনি একটু খেয়াল করে দেখবেন যে কিছু নয় কিন্তু এই রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা এবং প্যাডেল রিক্সা তারা নিজেরাই কিন্তু আসলে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে কিন্তু সংঘাতে নেমে গিয়েছিল প্রায়। তো সেটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে রিক্সাগুলো কিন্তু এবড়ো থেবড়ো চলাচল করে, অর্থাৎ হচ্ছে হঠাৎ করে ডানে বামে যখন চলে আসে, একটা গতিতে যখন চলে তারা এই গতিটার জন্য আবার এই রিক্সার বডি আবার হচ্ছে কম্প্যাটিবল না, কারণ ব্রেক করলে এটা থামতে পারে না, ফলে তারা সহজে ব্রেকও করে না। এই সমস্ত কারণে ইন্ডিকেটর গুলো থাকে না, ফলে দেখা যাচ্ছে এটা হঠাৎ করে থামতে পারে না, ঘুরতে গিয়ে উল্টে পড়ে যায়, এটা ঝুঁকি তৈরি করে। এবং শুধু তাই না, দেখা যাচ্ছে যে যখন একজন চালক, আপনি একটু খেয়াল করে দেখবেন যে চালকরা আসলে এই রিক্সাগুলো চালায়, তাদের একটু সিটিং প্যাটার্নটা একটু উপরের দিকে হওয়ার কারণে তারা হচ্ছে যে ওই কারণ এটা তো আসলে যার যার মতো করে তৈরি করেছে, কেউ সিটটা এত উপরে নেয়, যত বেশি উপরে থাকবে, যেহেতু ব্রেক করতে হয় হাত দিয়ে, এই ব্রেকিংটা কিন্তু তারা করতে পারে না, কারণ ব্রেক করতে গেলে চালক মানে একটু জনাব সাইফুল নেওয়াজ, আপনি তো এই যে বিভিন্ন প্যাটার্নের কথা বলছিলেন যে এক এক রকমের মোটর রিক্সা চলছে বর্তমানে ঢাকার সড়কে, তো তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করার কি কোনো ধরনের উপায় রয়েছে? ডেফিনেটলি আছে, তবে সেটা হচ্ছে যে আমি প্রথমেই কিন্তু বলবো না যে আমরা ট্রাফিক পুলিশকে যদি আমরা সমস্ত কিছু দায় দায়িত্ব দিয়ে দিই, তাহলে কিন্তু আসলে এটা আমার কাছে কখনোই একটা সাস্টেনেবল মনে হয় না। কারণ হচ্ছে যে এটা কোথাও না কোথাও তৈরি হচ্ছে রিক্সাগুলো, প্রথমে আগে সেখানে আমাদের নজরদারি করতে হবে। তারপরে হচ্ছে যে এই রিক্সাগুলো কোথাও না কোথাও চার্জ দিচ্ছে, সেখানে আগে বন্ধ করতে হবে। আদারওয়াইজ আমি যদি যেখানে তৈরি হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিই, যেখানে হচ্ছে আমার কি বলবো, যেখানে চার্জ দিচ্ছে প্রতিদিন রাতে, এটা কিন্তু খোঁজ নিলেই জানা সম্ভব, সেখানে যদি আমরা ব্যবস্থা না নিই, আর এরপর যদি আমরা সড়কে এসে পরের দিন সকালে আমরা ট্রাফিক পুলিশকে বলি আটকানোর জন্য, পুলিশকে আমরা আর কত দায়িত্ব দিব? কারণ সে এমনিতেই দেখা যাচ্ছে যে অনেক আমাদের চালককে বলেন, অন্যান্য গাড়িকে নিয়ন্ত্রণ করতে হয়, সিগন্যাল দিতে হয়, তারপর ব্যাটারি চালিত রিক্সা কিন্তু আমরা ওই যেখান থেকে গোড়াতেই আমরা হাত না দিয়ে আমরা যদি এটাকে মানে সড়কে এসে নিয়ন্ত্রণ করতে চাই, এটাতে আসলে খুব ডিফিকাল্ট, এবং এটা হয়নি, এর আগেও কিন্তু হয়নি। কারণ এর আগে যখন ব্যাটারি চালিত রিক্সা অল্প ছিল তখন এটা সম্ভব হয়নি, আর এখন তো বেড়ে গিয়েছে। তাই সড়কে এটাকে নিয়ন্ত্রণ করার চাইতে আমি বলবো সোর্সে, অর্থাৎ যেখানে এটা উৎস, সেখান থেকে এটাকে আমাকে বন্ধ করতে হবে। কারণ আজকে রাতে যদি ব্যাটারি চালিত রিক্সাগুলো চার্জ দিতে না পারে, কালকে সকালে এমনিতেই পরের দিন তারা আসলে সড়কে নামতে পারবে না। উৎস খুঁজে বের করাটাই মূল চ্যালেঞ্জ। জনাব সাইফুল নেওয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কুমিল্লা থেকে বেড়াতে গিয়ে চট্টগ্রামের খুলশীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে 15 বছরের এক কিশোরী। সোমবার রাতে একটি পরিত্যক্ত বাড়িতে বন্ধুকে আটকে রেখে 2 দফায় ধর্ষণ করা হয় তাকে। পরে শিক্ষার্থীদের একটি দল গিয়ে সেই কিশোরী ও তার বন্ধুকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে আবুল কালাম নামে এক অটোরিকশা চালককে আটক করা হয়। খুলশী থানার ওসি মুজিবুর রহমান জানান, এই ঘটনায় 5 জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী। তাকে শারীরিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একজন অ্যারেস্ট আছে, আর ভিকটিমকে যে ইয়াতে ওই কি বলে মেডিকেলে ওখানে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়। এ নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। এই ঘটনায় তো মামলা করা হয়েছে, এখনো কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি? পুলিশ কি বলছে? ইতিমধ্যে আবুল কালাম নামে একজন অটো চালককে আটক করা হয়েছে বলে আসলে পুলিশ থানার পক্ষ থেকে জানানো হয়েছে। আপনি জানেন যে গত পরশু অর্থাৎ সোমবার দুপুরবেলা কুমিল্লা থেকে 2 জন তরুণী তারা চট্টগ্রামের উদ্দেশ্যে আসেন এবং সন্ধ্যা 7টার দিকে তারা যে ঝাউতলা রেল স্টেশন রয়েছে সেখানে নামেন, এবং নামার পর তারা আসলে যেখানে তাদের যাওয়ার কথা ছিল সেই জায়গাটি তারা চিনছিল না। সেই সময় কিছু যুবক তাদেরকে সেই পথটি চিনিয়ে দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়, এবং সেই সময় বন্দুকে বেঁধে রেখে সেই তরুণীকে পালাক্রমে আসলে 2বার
ধর্ষণ করা হয় বলে আসলে পুলিশ আমাদেরকে জানিয়েছে এবং ইতিমধ্যে আমরা সেই তরুণীর যে জবানবন্দি সেটি থানায় রেকর্ড করা হয়েছে। পাশাপাশি তাকে অর্থাৎ ভুক্তভোগী সেই তরুণীকে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যে ওসিসি রয়েছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সেখানে তাকে নেওয়া হয়েছে এবং সেখান থেকে তার বিভিন্ন নমুনা পরীক্ষা করা হবে। তারপর পরবর্তী যে সমস্ত স্টেপ নেওয়ার সেগুলো তারা নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন। খুলশী থানার ওসি যেটি বলছে সেটি হচ্ছে ইতিমধ্যে 5 জনকে আসামি করে একটি মামলা করেছে সেই ভুক্তভোগী তরুণী এবং তারপর থেকে তাদের আসলে আসামিদের ধরার জন্য যে অভিযান সেটি আসলে এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। তো আমরা শেষ খবর পর্যন্ত সেটি হচ্ছে আবুল কালাম নামে একজনকে তারা গ্রেপ্তার করতে পেরেছেন, আটক করতে পেরেছেন। তাকে জিজ্ঞাসাবাদের পর হয়তো এই সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিষয়ে কোনো একটা কুলকিনা তারা করতে পারবেন। তবে এখন পর্যন্ত আমার কাছে সেই আবুল কালাম সেই একজনের আটকের খবরই আছে, অন্যদের এখন পর্যন্ত হদিস পেলেনি। নিশ্চয়ই রিটার্ন পরবর্তী তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। পাহাড় কাটার ফলে কক্সবাজারে ধসের ঝুঁকি দিন দিন বাড়ছে। মাটি বিক্রি ও বসবাসের জন্য প্রতিনিয়ত কাটা হচ্ছে পাহাড়। ভারী বৃষ্টি হলে ঘটছে দুর্ঘটনা। পাহাড় ধস ও ধসের ক্ষয়ক্ষতি এড়াতে সচেতনতার উপর জোর দিচ্ছে পরিবেশকর্মী সহ প্রশাসন। কদিন আগে কক্সবাজার সদরের দিককুল গ্রামে পাহাড় ধসে মারা যান মা, 2 মেয়ে সহ 3 জন। আহত হন বাবা মিজানুর রহমান। পাহাড় ধসে পুরো বাড়ি ভেঙে যায়। 2 সপ্তাহ না যেতেই একই স্থানে আবারও ঘর তৈরির কাজ শুরু হয়েছে। ঝুঁকি রয়েছে জেনেও বাড়ি নির্মাণ করছে পরিবারটি। এখন আর ঘর বাঁধি দিয়ে আর তো এখন তাকে বলে স্থান নাই, এখন ঘর নাই, ঘর তো বেঁকে বাগি এখন আর যাই মরে। এদিকে মাটি কাটার কারণে পাহাড় ধস হচ্ছে বলে জানান এলাকাবাসী। প্রতিবাদ করলে হুমকি দেয়া হয় বলেও অভিযোগ অনেকের। এগুলাকে দখল করছে, এগুলার কোনো কাগজপত্র নেই, ওরা দখলবাজ। বৃষ্টিপাতের কারণে আমাদের পাহাড় দিয়ে হচ্ছে, ভাঙতেছে। পরিবেশ কর্মীরা বলছেন ধস ঠেকাতে পাহাড় কাটা বন্ধ করতে হবে, সচেতন হতে হবে সবাইকে। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের এই দুর্যোগ ব্যবস্থাপনার এই 3টির মধ্যে আমাদের সমন্বয় একমাত্র পারে আমাদের ভূমিধস নিরসনে। নজরদারির কারণে পাহাড় ধসে মৃত্যুর হার কমেছে বলে দাবি জেলা প্রশাসনের। সুবিধা দিয়েও তাদেরকে নিতে পারছি না। আমরা আসলে চেষ্টা করছি, আমরা যখন আমাদের সমস্যা হয় তার মাইকিং করছি মানুষকে। অনেক মানুষ চলে নেমে আসে, অনেক মানুষ আসেও না, এইভাবে ঘটনাগুলো ঘটছে আর কি। সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেই যাচ্ছি, আমরা ইনফ্যাক্ট মানুষকে বোঝানোর চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি আমরা চেষ্টা করছি বলে এখন পর্যন্ত এটা কন্ট্রোলে আছে, আমরা আরও হয়তো বেশি বড় হয়। গত 2 বছরে কক্সবাজারে ছোট বড় শতাধিক পাহাড় ধসের ঘটনায় অর্ধশত মানুষের বেশি মারা যান। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক নীতি সুধার 0.50 পয়েন্ট বাড়িয়ে 9.5% করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। চলতি বছরে এ নিয়ে 4র্থবারের মতো নীতি সুধার বাড়ানো হলো, আর আজ থেকে এই নতুন সুধার প্রযোজ্য হবে। এর আগে সোমবার সংবাদ সম্মেলনে নীতি সুধার বাড়ানোর ইঙ্গিত দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গভর্নর দায়িত্বে আসার পর দ্বিতীয়বারের মতো নীতি সুধার বাড়ানো হলো। এর আগে 8.5 থেকে বাড়িয়ে 9% করা হয় নীতি সুধার। গত বছরের মার্চ থেকে দেশের মূল্যস্ফীতি 9%-এর বেশি থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে নীতি সুধার বাড়ানো হয়। শ্রমিকদের দাবি মেনে নেয় আজ থেকে খুলছে সব পোশাক কারখানা। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। শ্রমিকদের তো 18 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। গাজীপুরে প্রায় 2000-এর বেশি পোশাক কারখানা। আজকে কর্মচাঞ্চল্য কেমন দেখা যাচ্ছে? দেখুন, গাজীপুর এবং সাভার আশুলিয়ার বেশিরভাগ কারখানা আমরা খবর নিয়ে জেনেছি যে খোলা রয়েছে এবং সকাল থেকেই কারখানার যারা শ্রমিক রয়েছেন তারা দলে দলে এসেছেন এবং কাজ করে যাচ্ছেন। আমরা গাজীপুরে এখন পর্যন্ত শ্রমিক আন্দোলন বা অসন্তোষের খবর পাইনি। শিল্প পুলিশ যেটি বলছেন যে তারা কারখানার নিরাপত্তা বিধানে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনীর টহল রয়েছে। এছাড়া
এখানে শ্রমিকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে গত কয়েকদিন ধরেই তারা কিন্তু বকেয়া বেতন, হাজিরা, বোনাস, বন্ধ কারখানা খুলে দেওয়া সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন। শ্রমিকরা বলছেন যে তাদের যে 18 দফা দাবি ছিল সেগুলো গতকাল মালিক এবং সরকার মেনে নেওয়ায় তারা খুশি এবং সন্তোষ প্রকাশ করছেন। তারা বলছেন যে এখন আর কোনো আন্দোলনে নেই, তারা এখন কাজে মনোনিবেশ করতে চান। তারা বলছেন যে এখন যে পরিবেশ রয়েছে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং সেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক এটাও তারা চাচ্ছেন এবং সেইভাবেই আজকে কিন্তু তারা কারখানায় এসেছেন এবং যথারীতি কাজ করে যাচ্ছেন। মালিকদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন যে সরকারের যে সিদ্ধান্ত এবং বিজিএমের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী তারা কিন্তু এখানে তাদের যে শ্রমিকদের পাওনা সেগুলো বাস্তবায়ন করবেন এবং কারখানা সচল রাখার স্বার্থে শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে এখানে তারা কাজ চালিয়ে যাবেন বলে মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সার্বিক যে পরিস্থিতি আমি দেখেছি যে গাজীপুরে কোথাও কোনো অপ্রীতিকর বলা যাচ্ছে যে কর্মচাঞ্চল্য আবারও ফেরত আসা শুরু করেছে পোশাক কারখানাগুলোতে। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। 13 বছর স্কুলে না গিয়ে বেতন তুলেছেন সহকারী শিক্ষক শিশির সরকার। ছিলেন মাগুরা 2 আসনের সাবেক এমপি বীরেন শিকদারের এপিএস। ক্ষমতার দাপট দেখিয়ে বেতন ভাতা তুললেও ক্লাসে তাকে পায়নি শিক্ষার্থীরা। হাসিনা সরকারের পতনের পর থেকেই আছেন পলাতক। মাগুরার শালিখা উপজেলার আরপাড়ার বরুইচড়ায় অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়। 13 বছর ধরে এখানে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক শিশির সরকার। স্কুলে পাঠদানের বদলে পুরো সময় জুড়ে তিনি ছিলেন সাবেক এমপি ও পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের এপিএস। শিক্ষক হিসেবে তাকে ক্লাসে দেখেননি বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা, তবে তুলে নিয়েছেন বেতন ভাতা। 6 থেকে ক্লাস স্কুলে আসছি পর্যন্ত তাকে ক্লাস নিতে দেখিনি। প্রতিমন্ত্রীর এপিএস শিশিরের দাপটে অসহায় স্থানীয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও মুখ খুললেননি ভয়ে। তাই চাকরি না করেও সমস্যা হয়নি বেতন ভাতা তুলতে। তিনি ঠিক মতন বেতন তুলে এনেছে, ব্যাংকে যায়, কিন্তু কোনদিন ক্লাস নিতে আসেনি। 2 বছর 4 বছরে 1 দিন 2 দিন দেখা গেছে, তাছাড়া নিয়মিত কোনোদিন দেখিনি। শিশির সরকার মাঝে মধ্যে স্কুলে এসে সই করে যেতেন হাজিরা খাতায়। সাথে করে নিয়ে আসতেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নারায়ণ বরকে। শিশির সরকার নামে যে টিচার আমার স্কুলে ছিল, তিনি মাঝে মাঝে স্কুলে আসতো যদি সেদিন সভাপতির সাথে নিয়েই আসতো। সভাপতির সাহায্যে সে হাজিরা খাতায় স্বাক্ষর করতো। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর শিশির সরকার তার নিযুক্ত করণিক সুজয় রায়ের মাধ্যমে 2 মাসের ছুটি ও অনুমোদনের রেজুলেশন সই করিয়ে নেন। তবে এতে প্রধান শিক্ষকের দায় দেখছে জেলা শিক্ষা অফিসার। 2011 সাল থেকে 2024 সালে 4 আগস্ট পর্যন্ত হাজিরা খাতায় স্বাক্ষর রয়েছে এবং যতটুকু আমরা জানতে পারছি যে তিনি অনুপস্থিত থাকা অবস্থায় বিষয়টা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাই সদুত্তর দিতে পারবেন। অভিযুক্ত শিশির সরকার ও নারায়ণ বরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কায় আগাম সাধারণ নির্বাচন আয়োজনের সুবিধার্থে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন নতুন প্রেসিডেন্ট অনুরা দিশানায়েক। সরকারি গেজেটে এক বিজ্ঞপ্তি অনুসারে আগামী 14 নভেম্বর অর্থাৎ নির্ধারিত সময়ের 1 বছর আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে মঙ্গলবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিণী অমরা সুরিয়ার নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট দিশানায়েক। এতে দেশটির ইতিহাসে 3য় নারী প্রধানমন্ত্রী হলেন অমরা সুরিয়া। শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার ইঙ্গিত দেন দিশানায়েক। সোমবার শপথ গ্রহণ শেষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেন বামপন্থী এই নেতা। 2020 সালের আগস্টে শ্রীলঙ্কায় সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 569 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 50 শিশু ও 94 জন নারী, আহত 1835 জন। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলের হামলায় আরও অন্তত 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে 15 জন। হামলার পর হিজবুল্লাহকে শ্বাস নেওয়ার সময়ও দেয়া হবে না বলে মন্তব্য করেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান। এ সময় হিজবুল্লাহর স্থাপনাগুলোতে হামলা আরও জোরদারের কথা বলেন তিনি।
বৈরুতে তেল আভিভের হামলাকে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলা বলে আখ্যা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়। লেবাননের বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই বৈরুত ও তেল আভিভ সংঘাতে জড়িয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভয় ও অনিশ্চয়তায় দিন পার করছেন ইসরায়েল ও লেবাননের বাসিন্দারা। ইসরায়েলি বাহিনীর সতর্কবার্তা পেয়ে ইতিমধ্যেই লেবাননের কয়েকটি এলাকা ছেড়ে চলে গেছেন বাসিন্দারা। লেবাননের যোগাযোগ ব্যবস্থাকে হ্যাক করে ইসরায়েল নজরদারি চালাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে লেবাননে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে বিমান হামলায় দেশটির বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জবাবে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সময়ের সাথে লেবানন ইসরায়েল সীমান্তে বেড়েই চলেছে উত্তেজনা। এই অবস্থায় এই ছিল বিরতিহীন সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।